ওকে, তাহলে আপনারা সবাই কেমন আছেন? আমার স্ক্রিন কি ক্লিয়ারলি ভিজিবল? ভিজিবল আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে সময় নষ্ট না করে আমরা আজকে সেশন শুরু করি। আপনারা অনেকেই বর্তমানে সার্ভে আমাদের দ্বারা করতেছেন এবং ভবিষ্যতে করবেন, কিন্তু অনেকজন অনেক রকম সমস্যা ফেস করতে পারে। আবার আজকের মিটিং এ অনেকজন নতুন মানুষ থাকতে পারে। তো সবার উদ্দেশ্যে আজকে একটা ক্লাস উইথ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এবং যত রকম ছোট রকম কনসেপ্ট, যেগুলো কনফিউশন ক্রিয়েট করে বা সার্ভে জিনিসটা কি হইতে পারে না পারে, তো তার আমরা একটা ব্রিফ একটা সামারি করব এবং যে যে কনফিউশন গুলো আসলে হয় সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব আজকে ক্লাসে। এবং আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং অ্যাসাইনমেন্টে আশা করি আপনারা হ্যাঁ জমা দিবেন। এখানে একটা গুগল ফর্ম ক্রিয়েট করা হবে এবং আশা করি আপনারা অ্যাসাইনমেন্ট গুলো করবেন, কারণ অনেকে আসলে শুধু ক্লাসে জয়েন অথবা ক্লাসে ভিডিও, তারা রেকর্ডিং দেখে কিন্তু হয়তো কিছু কনসেপ্ট ক্লিয়ার নাও থাকতে পারে বা কিছু জিনিস ভুল করে জানতে পারে। কিন্তু আমরা চাই যে সবাই সম্পূর্ণটা জানে, কেউ জানে কিছু কম বা বেশি না জানে। তো এই উদ্যোগে আমরা আসলে একটা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করবো, খুবই সামান্য। যে আসলে জানবে তার জন্য এটা আসলে 5 মিনিট বা 7 মিনিটের ব্যাপার, কিন্তু যে জানবে না তার জন্য আসলে একটু সময় সাপেক্ষ। তো আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হলো এআরএস সার্ভে, মানে সার্ভে নির্দেশিকা। সফলভাবে মানে সার্ভে করার জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ ধারণাগুলো থাকা দরকার তার উপরে। তো শুরুতে আমরা জেনে নিই যে কোনটা ভোক্তা সার্ভে এবং কোনটা পেশাদার সার্ভে। যদি আমি ইংলিশে বলি তাহলে কোনটা কনজিউমার আর কোনটা প্রফেশনাল সার্ভে। আপনাদের সামনে মূলত দুই ধরনের সার্ভে আসবে। একটা হলো ভোক্তা, মানে আপনি এজ এ কনজিউমার আপনি যেগুলো আসলে ইউজ করেন, আপনার সাধারণ মানুষের মতামত, পছন্দ, অভ্যাস, এগুলো তারা তথ্যগুলো সংগ্রহ করে। তো এই ক্ষেত্রে আপনার যে প্রতিক্রিয়া, ধরেন আপনি একটা অ্যাপেলের প্রোডাক্ট কিনবেন, কিন্তু অ্যাপেলের প্রোডাক্টের আইফোন 17 ডিজাইনটা আসলে কেমন হবে, এই উপলক্ষে কিন্তু অনেক মানুষের কাছ থেকে আসলে সার্ভেটা নেওয়া হয়। এই মতামত জানা হয় যে আসলে কিভাবে তারা ডিজাইনটা আনতে পারে বা এমন। তো এইগুলো আসলে ভোক্তা সার্ভের ভিতরে পড়ে। এবং আরেকটা আছে পেশাদার সার্ভে, যেগুলো আসলে নির্দিষ্ট শিল্প বা পেশার সাথে জড়িত। আপনাদের মধ্যে যারা এখন বর্তমানে সার্ভে করতেছেন এবং তারা হয়তো এগুলো দেখছেন যে একটা নির্দিষ্ট শিল্প, যেমন আইটি ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে তারা সার্ভেটা পাবলিশ করে এবং তাদের কর্মজীবনের অভিজ্ঞতা, পেশাগত মতামত এবং নির্দিষ্ট বাজারের প্রবণতা সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করে। তো এই ক্ষেত্রে আমরা মূলত এই দুইটা ধরনের সার্ভে আমরা পাবো, একটা ভোক্তা, একটা এবং পেশাদার। তো অবশ্যই দুইটা সার্ভে করার ক্ষেত্রে কিছু তো নিয়ম কানুন আছে। তো এইগুলো হলো আসলে আপনি যেভাবে উত্তরগুলো দিবেন, আপনি যে কনসেপ্টে বা আপনি যে লোকালয়ে থাকবেন সেই অনুযায়ী উত্তরগুলো আসলে হবে। আরেকটা জিনিস হচ্ছে সার্ভে ওভার স্পিডিং। এখন এই জিনিসটা আসলে কি? সার্ভে ওভার স্পিডিং জিনিসটা হচ্ছে আপনি একটা সার্ভে পেজ, আপনারা যখন সার্ভেতে ঢোকেন, আপনাদের কাছে আমি একটা মতামত জানতে চাই। আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত আছেন এবং সার্ভে করতেছেন, তারা অবশ্যই খেয়াল করছেন যে একটা সার্ভে ড্যাশবোর্ডে একটা নির্দিষ্ট পয়েন্ট, এবং নির্দিষ্ট টাইম থাকে। এটা কি আমরা সবাই খেয়াল করছি যারা আমরা কাজ করতেছি? জি ভাই, খেয়াল করছি। আচ্ছা, তাহলে ওখানে দেখবেন একটা নির্দিষ্ট সময় আছে। ওই সময়টা আসলে একটা এভারেজ সময়। একটা নর্মাল ইউজার সে সর্বোচ্চ বা সর্বনিম্ন বা একটা এভারেজ মানের ক্ষেত্রে ওই সার্ভেটি কমপ্লিট করার যোগ্যতা রাখে। এখন ওভার স্পিডিংটা কি? আপনি কোনো অপশন পড়লেন না। আপনার সামনে অনেকগুলো প্রশ্ন এবং আপনি আন্দাজে বা আপনার মনের মতন আপনি দাগাইতে থাকলেন, এতে আপনার কি হবে? সার্ভেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, তাই না? কিন্তু এর ক্ষতিকর দিকগুলোকে আমরা কখনো ভেবে দেখেছি? অবশ্যই হয়তো না, হয়তো হ্যাঁ। কিন্তু হ্যাঁ, সার্ভে ওভার স্পিডিং বলতে বোঝাই যখন একজন অংশগ্রহণকারী সার্ভেটি খুব দ্রুত শেষ করে, যা স্বাভাবিকভাবে সম্পন্ন করার থেকে অনেক কম সময় নেয়। এটা সার্ভের গুণগত মানকে মারাত্মকভাবে প্রভাবিত করে। গুণগত মান বলতে নট অনলি দ্য সার্ভে বাট অলসো ইওর অ্যাকাউন্ট। একটা বর্তমান 2025 সালে এসে আপনি সার্ভে করতেছেন, আপনার সার্ভের একটা অ্যাকাউন্ট আছে, আপনার প্রোফাইল তৈরি হচ্ছে, সেইগুলো কিন্তু খুবই ক্ষতি হয় এবং অসঙ্গতিপূর্ণ ডাটা কিন্তু আমরা দিয়ে দিই। আন্দাজে যদি আমি দাগাইতে থাকি তো অবশ্যই অসঙ্গতিপূর্ণ তো হবে, কারণ সার্ভে শুরুতে একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি এই সব থেকে কিছু কেনেন বা আপনি কি কিছু বাই করছেন, আপনি বললেন হ্যাঁ আমি কিনছি।
কিন্তু সার্ভিস শেষের দিকে বললো যে আপনি নিচের কোন কোন সবগুলোর মধ্যে থেকে জিনিসটা কিনছেন, তখন আপনি ওই সবটা দাগাইলেন না। অবশ্যই অসঙ্গতিপূর্ণ ডাটাটা দিল আপনাকে, দিন শেষে স্ক্রিন আউট অথবা আপনাকে সার্ভেটা কমপ্লিট করবে না, অথবা আপনি যখন সার্ভেটা করবেন আপনাকে পয়েন্টও দিল, তারা রিওয়ার্ড দিল, কিন্তু আপনি দিন শেষে কিন্তু আসলে রিওয়ার্ডটা পাচ্ছেন না। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা তার আগে ব্যান চলে যেতে পারে। হ্যাঁ, তো ব্যান চলে গেলে তো আপনি অবশ্যই রিওয়ার্ডটা পাবেন না। এবং প্রোফাইলে সাসপেনশন, আপনারা যারা সার্ভে করছেন হয়তো, আশা করি কেউ হবে না, কিন্তু হয়তো এমন মানুষও আছে যারা সার্ভে গুলো ওভার স্পিডিং করবে। হ্যাঁ, তাদের ড্যাশবোর্ডে শো করতে পারে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড ফর একটা নির্দিষ্ট টাইম অথবা ফর ইভার। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা সামনে দেখবো, এবং এই জিনিসটা আসলে আপনাকে সার্ভে থেকে সাসপেন্ড করে দেয় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা ফর ইভার পর্যন্ত। তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, উত্তর প্রদানের কৌশল, বা আমরা যদি বলি হাউ টু অ্যান্সার। হ্যাঁ, এটা কি নেগেটিভ অ্যান্সার দিব বা পজিটিভ অ্যান্সার দিব? এটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মধ্যেই থাকে। হ্যাঁ, যে আমি কি সবকিছুই ভালো দিব? কেন আপনি সবকিছু ভালো দিবেন? আপনি তো একটা খারাপ জিনিসকে খারাপ দিতেই পারেন। তো না, এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করে। হ্যাঁ, সার্ভেতে উত্তর দেওয়ার সময় আপনার মনে হয় আসতেই পারে আপনি কি সবসময় ইতিবাচক উত্তর দিবেন নাকি নেতিবাচক। এর সহজ উত্তর হলো আপনাকে সবসময় সৎ এবং বাস্তবসম্মত উত্তর দিতে হবে। সৎ কথাটা কেন? অবশ্যই একটা বিয়ার এর যদি সার্ভে হয় এবং বিয়ার ব্র্যান্ডটা যদি আপনার পছন্দ না হয়, আপনি অবশ্যই একটা আপনার সৎ মন্তব্যটা দিবেন, বাস্তবসম্মত মন্তব্যটা দিবেন যে হ্যাঁ, এই জিনিসটা আমার পছন্দ না, তার কারণ এই হইতে পারে। কিন্তু আপনাকে যদি একটা সুন্দর খাবারের সম্পর্কে জিজ্ঞেস করা হলো যেটা সবাই খায়, ধরেন চিকেন, চিকেনে কিন্তু কারো অ্যালার্জি সচরাচর হয় না, কিন্তু আপনি সেখানে আসলে উত্তরটা দিলেন না চিকেনে আমার অ্যালার্জি হয়, আমি চিকেন একদমই পছন্দ করি না, আমি চিকেন রিলেটেড খাবারও খাইতে পছন্দ করি না। সেটা কিন্তু অসঙ্গতিপূর্ণ, যেটা বাস্তবসম্মত উত্তর না। ঠিক আছে, আপনাকে মনে রাখতে হবে আপনি সৎ এবং বাস্তবসম্মত উত্তর দিবেন। হ্যাঁ, আর ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে হবে। হ্যাঁ, সার্ভেতে আপনার ব্যক্তিগত মতামত, আপনার অভিজ্ঞতা প্রকাশ করা উচিত। হ্যাঁ, আপনাদের যারা সার্ভে করছেন কে কে টেক্সট ফিল আপ করছেন, মানে একটা টেক্সট বক্স আপনি অ্যান্সার দিয়েছেন, এগুলো কে কে, কেউ যদি আমরা একটু বলি। আমি আছি ভাই। এই তো, তাহলে ধরেন জি সবারই তো। হ্যাঁ, কারণ কি এটা আপনার বাস্তবিক ধারাবাহিকতা, আপনার আসল মতামতটা কি, যেটা আসলে অবজেক্ট, মানে আমরা যে অবজেক্ট গুলো দাগাই অ্যান্সারে, সেই থেকে বের হয়ে এসে আপনার আসল যে মতামত সেটা আসলে তারা জানতে চায়, এই জন্য ভাই আপনাকে একটা কোশ্চেন ছিল, জি অবশ্যই। মানে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সময় যে এরকম একটা কোশ্চেন ছিল যে আমি কোথায় ভ্রমণ করতে যাব। এই সেম হ্যাঁ, কোশ্চেনটা আরো মানে নেক্সট 2-3টা সাবজেক্টে আমি পাইছি, মানে সেম কোশ্চেনই করছে। এটা কি মানে ওরা বুঝতেছে যে আমি এটা আগে এরকম ফিল আপ করছি? না, এটা আসলে আপনাকে জানতে চাচ্ছে আপনার অ্যাম্বিশনটা কি, আপনার ইচ্ছাটা কি। হ্যাঁ, হয়তো আপনি এক জায়গায় দিলেন আমি হাওয়াই ঘুরতে যেতে চাই। হ্যাঁ, কিন্তু ওই হাওয়াই কি আপনি সবসময় চান? কখনো কখনো আপনি ইন্দোনেশিয়া যাইতে চান। এটা তারা দেখে যে এই পার্সনটা এআই নাকি, মানে এআই এর অ্যান্সার তো আমরা সবাই চিনি, আসলে তারা অনেক সুন্দরভাবে অ্যান্সার দেয়, মানুষের অ্যান্সারের টোন কিন্তু আলাদা হয়। তো এই প্রশ্নটা আপনাকে অনেক সময় করবে সার্ভে রাউটার, স্পেশালি যে আপনাকে সার্ভেটা রিডাইরেক্ট করে, তারা করে যে হ্যাঁ এটা অরিজিনাল মানুষ কিনা, এই মানুষটা কি শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, এবং এই মানুষটার কোয়ালিটি অফ অ্যান্সারটা কি রকম, এই কয়েকটা জিনিস বিশ্লেষণ করার জন্য তারা কিন্তু এটা চায়। হ্যাঁ, এবং আমরা সবসময় একটা স্ট্যান্ডার্ড উত্তর দিব, অবশ্যই গ্রামার মিস্টেক, স্পেলিং মিস্টেক বাদ। হ্যাঁ, তো আমরা যদি আসি যে বাস্তবসম্মত প্রতিক্রিয়া, তো বাস্তবসম্মত প্রতিক্রিয়ার ক্ষেত্রে সার্ভে গুলো কিন্তু বাস্তবসম্মত প্রতিক্রিয়া চাই। একটি পণ্য বা একটি পরিষেবা সম্পর্কে আপনার নেতিবাচক অভিজ্ঞতা থাকে তবে তার জানান। হ্যাঁ, অনেক সময় আপনাকে প্রশ্ন করবে, আপনি যখন সামনে আসবেন, হ্যাঁ, তখন আপনাকে প্রশ্ন করবে যে আপনার জীবনের একটা আনএক্সপেক্টেড ঘটনা বলুন এবং সেটা আপনি কিভাবে আসলে হ্যান্ডেল করছিলেন। তখন কিন্তু আপনার এটা চাই যে হ্যাঁ, আপনি কি জীবনে আনএক্সপেক্টেড, একটা এআই কিন্তু কোনো সময় আনএক্সপেক্টেড ঘটনায় পড়ে না, তাই নয় কি? এআই কি কোনো সময় ওয়ালমার্টে শপিং করতে গিয়ে, রিটার্ন করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছে? তা তো না। তো হ্যাঁ, বাস্তবসম্মত প্রতিক্রিয়া জানার জন্য আপনার কাছ থেকে এই ধরনের টেক্সট, হ্যাঁ, নেতিবাচক ইতিবাচক ধরনের প্রশ্ন করে। এবং আপনি অবশ্যই মনে রাখবেন আপনার সৎ মতামতই কিন্তু সার্ভের গুণগত মান নিশ্চিত করে। হ্যাঁ, এগুলো আসলে আপনার ডেটাকে কাজে লাগিয়ে তারা একটা প্রোডাক্টকে ডেভেলপ করে। আপনি যদি ডেটা দিতে তাচ্ছিল্য করেন অথবা আপনার ডেটা যদি করসপন্ডেন্ট না হয়, তো অবশ্যই আপনার সার্ভের প্রোফাইলিং, আপনার কোয়ালিটির উপরে অনেক প্রভাব পড়বে। এখন আপনাদের একটা নর্মাল প্রশ্ন হতে পারে, আবার নর্মাল প্রতিটা সার্ভে শুরুতে কিন্তু আমাদের কিছু ডেমোগ্রাফিক ইনফরমেশন চাই, তাই না? আমরা তো টুকটাক যারা সার্ভে করতেছি এখন আমাদের এই ব্যাচে, তারা হয়তো জানেন, তাই না?
তো সেই উত্তরে আপনাদের জিপ চাই, আপনাদের এজ, মেল বা ফিমেল, হ্যাঁ, আপনাদের হাউস হোল্ড ইনকাম ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন কিন্তু তারা করে একটা সার্ভে শুরুতে অথবা শেষে। তো লিখিত উত্তর দেওয়ার সময় আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের উত্তরটা যেন স্পষ্ট হয়, সংক্ষিপ্ত হয়, কিন্তু অবশ্যই শুধু যে একটা ওয়ার্ডে হবে তা তো মোটেও না, 2 থেকে 3টা লাইন। হ্যাঁ, এবং প্রাসঙ্গিক তথ্য দেন। আপনাকে যদি বলে আপনি কোথায় ঘুরতে গেছিলেন সেটা জানতে চাই, কিন্তু আপনি বললেন যে আমি অমুক দিন, হ্যাঁ, একটা জায়গায় রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম, জিনিসটা কিন্তু আসলে প্রাসঙ্গিক না। সো আমরা যে উত্তরটা তারা চাই, আমরা সেটা দিব। বানান এবং ব্যাকরণগত ভুল আমরা এড়িয়ে চলবো, এটা কিন্তু খুব ম্যাটার করে। অবশ্যই অ্যাজ এ ইউএসএ পার্সন আপনি অবশ্যই বানান ভুল করবেন না। হ্যাঁ, আপনি আসলে ব্যাকরণগত ভুল আপনার যে হবে না এটা আসলে তারা এক্সপেক্ট করে। আমরা আমাদের জীবন দশায় কি বলতে ক্লাস 1 থেকে আমরা কিন্তু ইংলিশ শিখি, কিন্তু প্রপারলি ইংলিশ হয়তো আমরা আজও শিখিনি, কারণ আমরা ইংলিশটা আসলে শিখার জন্য শিখি, আমরা এটা ব্যবহার করার জন্য শিখি না। এটাই আমাদের আসলে ভুল শিক্ষা ব্যবস্থায়। তো হ্যাঁ, আমরা বানান আর ব্যাকরণগত ভুল এড়িয়ে চলবো, এবং আমাদের অতিরিক্ত তথ্য যেন না থাকে। হ্যাঁ, আমরা এটা খেয়াল রাখবো, আমরা অতিরিক্ত তথ্য ইউজ করবো না। যতটুকু চেয়েছে আমরা ততটুকু দেবো, কারণ তারা সার্ভে করতেছে, আপনার কাছ থেকে মতামত নিচ্ছে, আপনি যে এক্সট্রা দিবেন এটা তাদের বিশ্লেষণ করতে এক্সট্রা ইফোর্ট দেয় হবে। তো আমরা হয়তো একটু বুঝেছি, তাই না? লিখিত প্রশ্ন কিভাবে উত্তর দিব, আমরা কি এটা ক্লিয়ার হয়েছি? এনিওয়ান? জি ভাই, ক্লিয়ার আছে। হ্যাঁ, কারণ অনেকে লিখিত প্রশ্নগুলো দিতে গিয়ে মানে সমস্যা ফেস করে, আসলে আমি কি লিখবো। তো আশা করি আজকে থেকে আমাদের সমস্যা হবে না। এবং ডেমোগ্রাফিক প্রশ্ন, যেমন আপনার ব্যক্তিগত তথ্য, বয়স, লিঙ্গ, আয়, হ্যাঁ, শিক্ষা, জাতি, এই সম্পর্কে জানতে চাওয়া হয় শুরুতে অথবা শেষে। তো এটা আপনাদের যে এসএসএন আমরা প্রোভাইড করব, এবং যে ডাটাগুলো দেওয়া থাকবে আপনি সেই অনুযায়ী আসলে ফিল আপ করবেন, এতে আপনাদের সুবিধা হবে। তো আমরা যদি পরেরটা যাই, প্রোফাইলে বাচ্চার তথ্য। এখন আপনাদের অনেকে কিডস, মানে আপনার চাইল্ডের একটা ডাটা দেওয়া আছে, আমাদের কার কার কিভাবে কেমন ডাটা দেওয়া আছে আমরা যদি কেউ বলি যে আপনার এসেছেন আপনার চাইল্ড কয়টা বা তার এজ কি রকম রেঞ্জ, একজন যদি বলি। আমার 3টা বাচ্চা দেওয়া আছে। হুম। এবং তার বয়স রেঞ্জ বয়স আছে আপনার একটা 14, একটা 9 আর একটা 17 মাস। 17 মাস। এখন আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, আপনার 3টা বাচ্চার যে বয়স রেঞ্জ এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, তাই নয় কি? একটা 17 মাস মানে নিউ বর্ন, একটা হলো টিনেজার, এবং একটা হলো অ্যাডাল্ট হুডে আছে। সো হ্যাঁ, এই 3টা বাচ্চার আপনি যখন ইনফরমেশন দেবেন তাহলে আপনি 3 ধরনের সার্ভে কমপ্লিট করতে পারবেন। বাচ্চাদের ডায়াপার বা তাদের খেলনা, লেগো, আমরা লেগোর সাথে সবাই তো পরিচিত, তাই না? লেগো কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানি ইউএসএ, তারা কিন্তু বাচ্চাদের থেকে শুরু করে বড়দের খেলনাও বানায়। সো হ্যাঁ, আপনি যদি 17 মাসের একটা কিডস এর তথ্য দেন যে আপনার এমন আছে, তো আপনাদের ওই বাচ্চা রিলেটেড সার্ভে গুলো আপনি কভার করতে পারবেন। আপনি যদি না দেন তো সেটা আপনার ড্যাশবোর্ডে কিন্তু শো হবে। আপনি যদি টিনেজার দেন অবশ্যই আপনার টিনেজারের শো হবে যে আপনি কি কি সোশ্যাল মিডিয়া ইউজ করেন। হ্যাঁ, সেই ইনস্টাগ্রাম সম্পর্কে আসলে বেশি সার্ভে হয়। হ্যাঁ, এইগুলো আপনার করবে। কিন্তু আপনি যদি একটা অ্যাডাল্টহুড মানে যে 9 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, এমন যারা আছে তাদেরটা যদি দেন, তারা তারা কিন্তু কি মুভি দেখে বেশি, তারা কিন্তু কার্টুন দেখে বেশি। তো আপনার সেই রিলেটেড প্রশ্ন করবে যে এই ক্যারেক্টার গুলো আপনাদের পছন্দ কি। তো হ্যাঁ, আপনার প্রোফাইলে যদি বাচ্চার তথ্য না থাকে তবে আপনি শিশু পণ্য, খেলনা, শিক্ষা, পারিবারিক জীবন সার্ভেগুলো অংশ নিতে পারবেন না। তাহলে আমরা আসলে বাচ্চার ইম্পর্টেন্সটা তো বুঝতে পারছি নাকি? এখন বাচ্চাদের জন্য যে সার্ভে গুলো হয়, হ্যাঁ, বাচ্চাদের খেলনা, পোশাক, খাবার, শিক্ষা উপকরণ, হ্যাঁ, বিনোদনমূলক কার্যক্রম, যেগুলো আমি আজ তখন আপনাদের বললাম, এই রিলেটেড সার্ভে গুলো কিন্তু আসে। এবং এই সার্ভে গুলো অভিভাবকদের লক্ষ্য করে করা হয়, সেগুলো আপনি করছেন, আপনি এজ এ প্যারেন্টস আপনি আপনার চাইল্ডের যে সার্ভে আছে ডাটা দিচ্ছেন যে হ্যাঁ, আমি আমার চাইল্ডের জন্য এই জিনিসগুলো কিনে দিই। এখন কতটি বাচ্চা রাখবেন? সো আমরা আপনাদের এসএসএন এ যেন সবকিছু কমপ্লিট হয়, এই জন্য আমরা 3টা বাচ্চা আসলে আপনার প্রিফার করি। একটা অবশ্যই আন্ডার 2 ইয়ার্স, একটা 10 ইয়ার্স এর ভিতরে, এবং একটা টিনেজার। হ্যাঁ, আমরা আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা। তো এখন একটা জিনিস যেটা আমরা সবাই আসলে কম বেশি নিজের সজ্ঞানে হোক, নিজের অজ্ঞানে মানে অজান্তে হোক, হ্যাঁ, আমরা এটা করি। এটা হলো মানে শ্রিঙ্কফ্লেশন, যেটা আমরা বলি আসলে শ্রিঙ্কফ্লেশন। হ্যাঁ, এটা হলো যখন পণ্যের দাম একই থাকে কিন্তু পণ্যের পরিমাণ বা আকার কমে যায়। এটা ভোক্তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সার্ভেতে অনেক সময় জিজ্ঞেস করা হয়। এখন এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা জানার আগে আপনাদের একটা রিয়েল লাইফ উদাহরণ দিই। আমরা পটেটো চিপস খাইছি কে কে? সবাই খেলছে ভাই। সবাই খাইছি।
আমরা আজ থেকে 5 বছর আগে যে 10 টাকার পটেটো চিপস খাইছি তার ভিতরে যে পরিমাণ চিপস ছিল, এখন কি সেই পরিমাণ চিপস আছে? নাই। এখন কিন্তু হাওয়া, সম্পূর্ণই হাওয়া। হ্যাঁ, তো হ্যাঁ, দাম কিন্তু 10 টাকায় আছে, কিন্তু জিনিসটা কিন্তু কমছে, তাই নয় কি? সার্ভের জি ক্ষেত্রেও ভাই। কিন্তু এমন, হ্যাঁ সার্ভের ক্ষেত্রেও কিন্তু আমাদের এমন হয়। হ্যাঁ, যখন পণ্যের দাম একই থাকে কিন্তু পণ্যের পরিমাণ কমে যায়। কিন্তু বিদেশে কিন্তু আসলে পণ্যের পরিমাণ যখন কমে যায় এটা কিন্তু তাদের জন্য অনেক মানে ম্যাটার করে। তারা তারা হয়তো 1 কেজি শসা, যেটা আমরা আসলে 60 টাকা কেজি, সবচেয়ে বেশি দাম থাকলে 80 টাকা কেজি কিনি, কিন্তু তাদের ওখানে প্রায় 1 কেজি শসা কিনতে গেলে 300 400 টাকা খরচ হয়। তো জিনিস যখন পরিমাণে কমে যায় আপনি হয়তো অবশ্যই বুঝতে পারছেন যে তাদের কি পরিমাণ জিনিস হয়, মানে অসুবিধাটা ক্রিয়েট হয়। এটা হলো আসলে স্ক্রিনফ্লেশন। হ্যাঁ, আপনাকে এই রিলেটেড প্রশ্ন করতে পারে যে আপনার বর্তমান আয়ের সাথে আপনি কি, হ্যাঁ, জিনিসপত্র কিনতে পাচ্ছেন? এই ধরনের উত্তর আপনি হয়তো দিলে হ্যাঁ আমি খুব ভালোভাবে পারছি, হ্যাঁ, কিন্তু যখন আপনার ওই যে ইনিশিয়াল একটা আয় দিচ্ছেন, $1,50,000 টু $1,99,000 বা সামথিং লাইক দ্যাট, যেটা আপনি আসলে দিতেছেন তার সাথে কিন্তু আপনার অ্যান্সারটা কন্ট্রাডিক্ট করে। হ্যাঁ, অনেক সময় তো এটা আসলে স্ক্রিন আউট অথবা আপনার প্রোফাইলের কোয়ালিটি খারাপ হইতেই পারে। আর একটা কথা হচ্ছে, আমরা কি স্ক্রিন সেশন এই ওয়ার্ডটা এবং এই জিনিসটা কি বলছে, মানে বুঝাচ্ছে, আমরা কি এটা বুঝছি? জি ভাই, বুঝছি। জি, আচ্ছা ঠিক আছে। এবং আমরা গার্বিশ উত্তর, আমরা আসলে এমন কেউ নেই যে গার্বিশ উত্তর দিইনি, আমি স্বয়ং আমি নিজেও। হ্যাঁ, আমার ওই এটা শুরুতে আমি অবশ্যই মানে গার্বিশ উত্তর দিয়েছি, যেটা আসলে আমার জ্ঞান ছিল না ওই সময়। এবং যেহেতু আমার মানে যে ক্ষতিগুলো আমি সম্মুখীন হয়েছি সেগুলো হলো আমার অ্যাকাউন্ট ব্যান দিছে, আমার সার্ভেতে ড্যাশবোর্ডে সার্ভের পয়েন্ট কমায় গেছে, তো অনেক কিছু হয়েছে। গার্বিশ উত্তর বলতে বোঝায় অর্থহীন, এলোমেলো, অপ্রাসঙ্গিক উত্তর। এটা তো আর মানে আপনাদের বোঝার কোনো বাকি নেই আসলে এটা কি বোঝাচ্ছে। আপনাকে জানতে চাইলো চায়ের দাম, আপনি দিলেন কফির দাম। তো অবশ্যই এটা ডাটার গুণগত মান নষ্ট করে এবং আপনার প্রোফাইলকে ঝুঁকিতে ফেলে। আর একটা জিনিস কপি করা, কপি করা জিনিসটা হয়তো কেউ হ্যান্ড রাইজ করছেন, আমরা একটু পরে আসি। হ্যাঁ, কপি করা জিনিসটা এমন যে আপনি এআই ইউজ করছেন, কপি পেস্ট করছেন, বা আপনি গুগল করছেন, গুগল থেকে কপি পেস্ট করছেন, অবশ্যই এটা একদম ইজি আপনার ধরা পড়বে। অবশ্যই তারা আপনাকে একটা বড় অ্যামাউন্ট পে করছে, আর আপনি কি পাইরেসি করছেন কিনা, কপিরাইট আইন মানছেন কিনা এটা তারা চেক করতে পারবে না। আপনার ডাটাটা জাস্ট একটা যদি মানে টার্নিটি বিডি বা সরি টার্নিটি.কম এ দেওয়া হয়, আপনার পুরো প্রোফাইলের একটা অ্যান্সার যদি টার্নিটি দেওয়া হয়, তারা এমনি বলে দেবে যে এই জায়গাটা অমুক অমুক ওয়েবসাইট থেকে কপি করা হয়েছে। আপনারা যারা হায়ার লেভেলে কোয়ালিফাইড মানে শিক্ষাগত কোয়ালিফাইড আছেন তারা জিনিসটা কিন্তু জানেন। তো আমরা কপি করা উত্তর থেকে 100 হাত দূরে থাকবো, মানে কপি করবো না, যতটুকু করব ততটুকু আমি ডাটা গুগল থেকে বা আমি যে মাধ্যম থেকে ইউজ করব আমি সেটা নিজের ভাষায় লিখবো। সো আমরা কপি পেস্ট করলে তা সহজেই ধরা পড়ে এবং আপনার প্রোফাইল সাসপেন্ড হয়ে যেতেই পারে। হ্যাঁ, তো আমরা নিজের ভাষায় লিখবো অবশ্যই, আশা করি আমরা সবাই বুঝছি। এখন একটা জিনিস যেটা আপনারা যারা নতুন এজ এ বিগিনার সার্ভে করছেন, কোয়ালিফাই ও অ্যাটেনশন পেইং প্রশ্ন। ঠিক আছে, সার্ভেতে কিন্তু এই দুই ধরনের প্রশ্ন অনেক আছে। হুম, একটা হলো আপনার যোগ্যতা এবং মনোযোগ পরীক্ষা করে, ঠিক আছে, অবশ্যই মনে রাখবেন। কোয়ালিফাই প্রশ্ন দ্বারা আপনাকে যোগ্যতা, আপনার যোগ্যতা মানে তারা গ্রহণ করে বা, এবং অ্যাটেনশন দেখবেন অনেক সময় লেখা থাকবে প্লিজ সিলেক্ট দ্য কালার গ্রিন। তখন যদি আপনি রেড দেখান আসলে আপনাকে সার্ভে কি আর সামনেতে কন্টিনিউ করবে? অবশ্যই না। তো হ্যাঁ, কোয়ালিফাই প্রশ্ন যেগুলো আপনার ড্যাশবোর্ডে আসে সেগুলো দেখেন পাশের ছবি অনুযায়ী আপনাদের আসে আপনাদের স্ক্রিনে। তো এইগুলো সার্ভে শুরুতে আসে, আপনার প্রোফাইল, আপনার অভিজ্ঞতা, আপনার সার্ভে বিষয়বস্তুর সাথে মিলে যায় কিনা তা যাচাই করে। হ্যাঁ, যেমন আপনি গত 6 মাসে কি কি নতুন গাড়ি কিনছেন, এইটা আমরা যারা সার্ভে করছি এই প্রশ্ন এখনো পাইনি এমন কেউ কি আছে? না ভাই, হ্যাঁ, পাইছি মোটামুটি। ভাই আমি পাই নাই। আপনি পান নাই, তাহলে একটা রেয়ার বিষয় যে আপনি পান নাই। অবশ্যই এই প্রশ্নটা কিন্তু করে আপনি গত 6 মাসে বা আপনি আগামী 1 থেকে 2 বছরে কি কি গাড়ি কিনবেন বা আপনার কি ইচ্ছা আছে গাড়ি কেনার, বা আপনি 5 থেকে লিজ নিয়েছিলেন গাড়ি বা ওন করছিলেন, এইটা প্রশ্ন কিন্তু টুকটাক করে। হ্যাঁ, তো ধরেন তারা আসলে ধরেন আপনাকে চাচ্ছে আপনি একটা ইউজড কার মানে ইউজড কার ব্যবহার করবেন বা ভবিষ্যতে কিনবেন। তো সার্ভেটা ওইভাবে সেট করা, ধরেন আপনি দিলেন আমি একটা নিউ কার কিনবো, তো সার্ভে থেকে আপনাকে স্ক্রিন আউট করে দিবে। এটা কিন্তু সাধারণ, কারণ হ্যাঁ আপনি নিউ কার কিনবেন, এই সার্ভেটা ইউজ কারের জন্য, তো আপনাকে আসলে নেওয়ার তারা প্রয়োজন দেখছে না, এটা নর্মাল। ঠিক আছে, তো এইখান থেকে যদি ডিসকোয়ালিফাই খান অল্প দুইটা বা 2 থেকে 3টা, সেটা নর্মাল, আমরা এটা নিয়ে ফ্রাস্ট্রেশনও হব না, আমরা এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেডও হব না। কিন্তু যদি
মানে এটা আসলে আপনাদের আসলে একটা ফিলে আসবে, হ্যাঁ, যে আমার কোন উত্তরটা দেওয়া উচিত যখন আপনারা এক্সপিরিয়েন্সড হবেন। অবশ্যই 1 থেকে 2 মাস ইফোর্ট দেন, আপনারা অবশ্যই আমাদের থেকেও আগিয়ে যেতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অ্যাটেনশন সব কাজে দিতে হবে, ইফোর্ট দিতে হবে। আরেকটা আসি আমরা, অ্যাটেনশন পেইং প্রশ্ন। এইগুলো আসলে কি বলছে, সার্ভের মাঝে মাঝে কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে পড়ছেন কিনা তা পরীক্ষা করে। যেমন আপনাকে অনেকগুলো অপশন দিল, হ্যাঁ, ওই অপশন থেকে একটা নির্দিষ্ট অপশনে আপনাকে নির্বাচন করতে বলবে এবং আপনি সেটা দাগাইলেন না। আপনি আন্দাজে একদম মাউসের ক্লিক বা টাচ প্যাড মনের মাধুরী দিয়ে ভাবছেন এতগুলো অপশন দাগাইতে থাকি, শুরু থেকে শেষ পর্যন্ত দাগাইলেন, এবং একটা ট্র্যাপ প্রশ্ন আসলো যে হ্যাঁ আপনি এটা কি দাগাইছেন, তো এটা ভুল হইতে পারে, আমরা এগুলো খেয়াল রাখবো। এখন আপনাদের এসএসএল বা হিসপ্যানিক জিনিসটা, যেটা অনেকে আসলে প্রশ্ন থাকে, এই জিনিসটা আসলে কি? আহ, আপনারা রেসিস্ট এই ওয়ার্ডটা, মানে এই নিয়ে যত রকম আন্দোলন আমেরিকায় হয়, এটা সম্পর্কে জানেন কে কি? জি ভাই, আইডিয়া আছে ব্ল্যাকদের নিয়ে আর হোয়াইটদের। অবশ্যই, কারণ তারা সাদা এবং যারা আসলে কালো তাদের কিন্তু অনেক বৈষম্য করে। এইটা আসলে জাতিগত পরিচয় আমাদের বাঙালিদের কোনোদিনই নাই না তুমি কি, হ্যাঁ তুমি কি চাকমা নাকি, এত কিছু দেখার টাইম নেই, কিন্তু তারা আসলে অনেক খেয়াল করে। তো সার্ভেতে আপনি জাতিগত পরিচয় মানে কি দিবেন, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক। হ্যাঁ, আপনি সার্ভের সুযোগকে প্রভাবিত করতে পারেন। এখন সুযোগকে প্রভাবিত বলতে কি, আপনি এমন একটা জাতি বা এমন একটা প্রোফাইল করবেন যেন আপনি ভাই অনেকটা। সাউন্ড আসতেছে না। সাউন্ড আসতেছে না? এখন কি আসছে? আসতেছে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে তো। ও, তাহলে হয়তো আপনার একটু সমস্যা আছে, আমরা ঠিক করে নেব। ওকে, তাহলে আমরা জাত হিসাবে কি নেবো? আপনাদের এসএসএল এ জাতি হিসাবে কি দেওয়া আছে, আপনারা কি কেউ কি জানেন? এটা হয়তো আপনাদের এসএসএল এ দেওয়া নেই, হ্যাঁ, কারণ এটা হলো আপনাদের মনের মতন সিলেক্ট করার জন্য আমরা আসলে উৎসাহিত করি। কিন্তু যদি এজ এ টিপস বা এজ এ আপনাদের সুবিধার জন্য করি, আমরা সার্ভে জাতি হিসাবে হোয়াইট বা ককেশিয়ান এই জিনিসটা দেবো। হোয়াইট মানে আমি শ্বেতাঙ্গ, হ্যাঁ, এবং হিসপ্যানিক বা ল্যাটিনো নির্বাচন করতে পারেন। এইটা আসলে আপনার সুযোগকে ম্যাক্সিমাইজ করে, যেহেতু আপনি ইফোর্ট দিচ্ছেন। তো কেন আপনি আপনার সার্ভে করার পরিসরটা বাড়াবেন না কেন, তাই না? হিসপ্যানিক বলতে যারা স্প্যানিশ অরিজিন থাকে, হ্যাঁ, স্প্যানিশে কথাবার্তা বলে, হ্যাঁ, স্পেন বা ফ্রান্সের এমন বা নিউ মেক্সিকো থেকে মানুষজন আছে, এরা কিন্তু অনেক, হ্যাঁ, এদের জাতিটা কিন্তু অনেক, মানে কি ইউএস এর ক্ষেত্রে কিন্তু অনেক ডিমান্ডিং। আপনি দেখবেন হয়তো, যারা আপনার অনেকজনই আছেন দেখতে পারেন, যে মানুষ কিন্তু বিচে রোদ্রে পুড়ে একটু শ্যামলা হয় ইউএসএ তে, এটা কি কেউ দেখছেন বা কেউ কি জানেন? যদি না জানেন তো দেখবেন যে বিচে মানুষ আসলে সানবাথ নেয়, হ্যাঁ, রোদ্রে ঘন্টার পর ঘন্টা মানে বসে থাকে, যেটা তাদের কালারটা একটু স্প্যানিক বা হিসপ্যানিক টাইপের হয়। হ্যাঁ, তারা আসলে হিসপ্যানিক ল্যাটিনো অরিজিনকে একটু প্রাধান্য দেয়। তো আপনারা অবশ্যই সার্ভেতে হিসপ্যানিক আসলে আপনি মেক্সিকো অরিজিন আছে এটা দিবেন, এবং হোয়াইট আপনার প্রাইমারি হিসেবে দিবেন। এখন হিসপ্যানিক কারা, যারা স্প্যানিশ ভাষী, যেটা আমি বললাম, যেমন মেক্সিকো, স্পেন, দক্ষিণ আমেরিকার লোক, হ্যাঁ, তারা কিন্তু হিসপ্যানিক। তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য স্প্যানিশ ভাষার সাথে জড়িত। আপনার সার্ভেতে, মুভি সার্ভে যেগুলো আছে, স্প্যানিশ সার্ভে আপনাকে দিয়ে করাবে, এটা শিওর থাকেন। এবং স্প্যানিশ সার্ভের পয়েন্ট গুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল বেশি হয়, হ্যাঁ, কারণ মানুষকে তারা টার্গেট করে যে স্প্যানিশ ভাষা আমি যদি এই কন্টেন্টটা ছাড়ি কিরম, মানে কিভাবে রিচ পাওয়া যায়, তারা আপনাদের মতামত নাই। তো আমরা এই দুটো দেখাবো, আমরা কি সবাই ক্লিয়ার? আর একটা অপশন আপনারা দেখবেন, আমি যদি বলি নেটিভ আমেরিকান, অনেক সময় জিজ্ঞেস করে। এটা আসলে বলা যায় তাদের হলো, আমাদের যেমন দেশে আছে চাকমা আদিবাসী, যারা আসলে সংখ্যা একটু কম। নেটিভ আমেরিকান হলো তারা একটু আদিবাসী এলাকার লোক, হ্যাঁ, তাদের আসলে প্রোফাইলটা কম চাওয়া হয়, তাদের মতামতটা সেভাবে চাওয়া হয় না, কারণ আমি, আপনারা জানেন কিনা জানি না, ইউএসএ তে আসলে যারা আদিবাসী তাদের একটু অধিকার প্লাস হচ্ছে তাদের ওপিনিয়ন তারা কম চায়। তো আপনারা যদি ম্যাক্সিমাম দিক কভার করতে চান, অবশ্যই হিসপ্যানিক এবং এটা নির্বাচন করবেন। এখন আসি একটা ইম্পর্টেন্ট বিষয়, কোম্পানির তথ্য। এই প্রশ্ন, মানে কোম্পানি রিলেটেড তথ্য, এই জিনিসটা আমরা কে কে ফেস করছি এখন পর্যন্ত যারা সার্ভে কন্টিনিউ করতেছে? ম্যাক্সিমাম সার্ভেতেই থাকে। আমি রাইট। আছি কোম্পানি। ওকে, এই তো ম্যাক্সিমাম সার্ভেতে থাকে, আমি এটাই আশা করছিলাম, অবশ্যই এটা ম্যাক্সিমাম তথ্যই তাই, কারণ আপনার কর্মচারী তারা জানতে চায়। ঠিক আছে, এখন এই জায়গায় আপনার এই, আমার এই স্লাইডের প্রথম পয়েন্ট আসলে খেয়াল করেন যে আপনারা মনে আসতেই পারে আমি কত সিলেক্ট করব। এখন আপনার অপশন যেটা আপনার দেওয়া আছে সেটা ধরেন ম্যাক্স রেঞ্জে আছে 500+। হ্যাঁ, তার মানে তারা কি, তারা চাচ্ছে একটা কম, কোম্পানিটা ছোট, হ্যাঁ, সেই অনুপাতটা চাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আপনার আসলে এজ এ হিউম্যান হিসেবে আপনাকে একটু বুঝতে হবে। হ্যাঁ,
যে আসলে কি চাইতেছে। এটা আসলে এইভাবে এক্সপ্লেন করা নাই, আমাদের ন্যাচারাল হিউম্যান বিং এর আসলে এটা, যে কোনো কোনো জায়গায় আপনি 500 থেকে 1000 নির্বাচন করুন, কোনো কোনো জায়গায় আপনি 100 থেকে 500 নির্বাচন করুন, কোথাও আন্ডার 5000 করুন। হ্যাঁ, আসলে আমি যদি মানে একটা সেন্টেন্সে বলতে চাই, সেটা হলো অবস্থা বুঝে ব্যবস্থা নিন। হ্যাঁ, যেমন অপশন আছে, আপনার একটু মনুষ্যত্ব বা মানসিক যে একটা সেন্স আছে সেটা কাজে লাগান এবং সেটা থেকে কর্মচারীর সংখ্যা সাধারণত আমরা এটা নির্বাচন করি। হ্যাঁ, আন্ডার 5000, কোনো কোনো অপশনে আমরা 500 থেকে 1000 দিই। বার্ষিক আয়, যেটা আপনারা সবাই আসলে দেন, কোম্পানির বার্ষিক আয়। হ্যাঁ, কোম্পানির বার্ষিক আয় যদি আমাদের স্মল রেঞ্জে যাই, তো আমরা 50 থেকে 1000 মিলিয়ন দেবো, 100 মিলিয়ন, সরি, 50 থেকে 100 মিলিয়ন দেবো। অপশন দেখে আসলে এটা বোঝা যায় কি দেওয়া হবে নাকি। আর অ্যাজ ইউজুয়াল যখন আমাদের ইন্টারফেসে মানে primeopinion.com বা 5.com এ আপনার সামনে প্রশ্ন করবে, তখন আপনি 1 বিলিয়নের চেয়ে একটু নিচে, মানে 500 থেকে 999 মিলিয়ন যে অপশনটা থাকবে সেটা সিলেক্ট করলে আসলে বেশি ভালো হয় আর কি। এমন না যে ওইটাই সিলেক্ট করতে হবে, ওইটা আসলে ভালো হয়। এখন এই প্রশ্নের সম্মুখীন হয়তো সবাই হচ্ছেন যে ক্রয় সিদ্ধান্ত গত 6 থেকে 12 মাসে, হ্যাঁ, বেশি দামি জিনিসপত্র কেনার কথা জিজ্ঞেস করে কিন্তু আপনাদের, করছেন কিনা, মানে আপনারা কি এই প্রশ্ন কেস হয়েছে? তো ভাই এমন, কোশ্চেনটা আরেকবার বলতেন, বুঝলাম না। ও প্রশ্নটা হচ্ছে এমন যে গত 6 থেকে 12 মাসে, হ্যাঁ, আপনি কি কি জিনিস কিনবেন দিয়ে অনেক কটা কিচেন অ্যাপ্লায়েন্সের নাম দেওয়া থাকলো, বা আপনি, হ্যাঁ, কি কি গাড়ি কিনবেন অনেক কটা গাড়ির ব্র্যান্ডের নাম দেওয়া থাকলো, এমন প্রশ্ন কি পাইছেন? পাইছি ভাই, পাইছি পাইছি পাইছি। হ্যাঁ, তো ওই প্রশ্নটাই আমি এখানে আসলে আপনাদের অ্যাড করছি যে ক্রয় সিদ্ধান্ত, এই প্রশ্নগুলো দিয়ে আপনার আসলে ক্রয় সিদ্ধান্ত নেয় যে আপনার নেক্সট স্টেপ কি হইতে পারে এজ এ মানুষের বর্তমান মানে বর্তমান অবস্থায় যারা সার্ভেটা পাবলিশ করে তারা নেক্সট স্টেপটা কি নেবে, এই জন্য এই প্রশ্নটা আসলে করে। তো আমরা ওই ক্ষেত্রে যদি দেখি যে আসলে আসলে অপশন গুলো দেখলে কিন্তু বোঝা যায়। হ্যাঁ, যদি আপনাকে কিচেন রিলেটেড প্রশ্ন বেশি থাকে তাহলে হয়তো ভেবে নেবেন সার্ভেটা আসলে কিচেন রিলেটেড। যদি একটা গাড়ির ব্র্যান্ড থাকে, গাড়ির ব্র্যান্ডের ক্ষেত্রে দেখবেন যে যেগুলো এখন রাইজ করছে, হ্যাঁ, মানে অবশ্যই ইস্টাবলিশ না, যেগুলো রাইজ করছে, মানে জিএমসি, হ্যাঁ, বা বিওয়াইডি, এই কোম্পানিগুলো কিন্তু এখন রাইজ করছে, এদের শেয়ারের দাম কন্টিনিউসলি বাড়ছে। হ্যাঁ, তো এরা কিন্তু সার্ভে বেশি পাবলিশ করে। টেসলা সার্ভে আপনি খুব একটা পাবেন না, কারণ তারা ইস্টাবলিশ পর্যায়ে চলে গেছে। বিএমডাব্লিউ না, খুব একটা না, তাদের ব্র্যান্ড ভ্যালু সবাই জানে। সো হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। পরিবারের আয়, এইটা যেটা আছে, এটা আসলে আমরা 1 লাখ প্লাস, এটা কিন্তু ইয়ারলি আয়। মান্থলি আয় যদি অপশন থাকে অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন যে এটা কি ইয়ারলি চাইতেছে না মান্থলি চাইতেছে। তো যদি ইয়ারলি চাই তো অবশ্যই আমরা সর্বনিম্ন রেঞ্জ 1 লাখ প্লাস দিব। এটা কিন্তু আসলে একটা হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ, আমরা যদি টাকায় ভাই কনভার্ট করি, মান্থলিটা কত হবে? মান্থলিটা আপনি বের করে নেবেন, যেমন এজ এ যদি একটা রেঞ্জ বলি, মান্থলি আমার $10,000+ আর্ন হয়। আচ্ছা। তো ইয়ারলি আসলে অনেকটা বেশি। হ্যাঁ, ইয়ারলি একটা হিউজ অ্যামাউন্ট। যদি আপনার কাছে মানে রিয়েল লাইফে আপনি একটা প্রতি বছরে কয়েক কোটি টাকা ইনকাম করেন, তো অবশ্যই আপনার লাইফ স্টাইল যেমন হবে আপনার অ্যান্সারও কিন্তু সেমন হবে। এটা এবং আর্থিক পরিষেবা, আপনার একটা প্রশ্ন মানে সবচেয়ে আসে আমাদের সার্ভে করার ক্ষেত্রে, যে ক্রেডিট কার্ড, বিনিয়োগ, ঋণ, হ্যাঁ, ইন্স্যুরেন্স কি কি ব্যবহার করেন। তো এই প্রশ্নগুলো আমরা সবসময় খেয়াল রাখবো যে এই প্রশ্নগুলো আসলে রাইজিং, মানে যে কোম্পানিগুলো আসলে রাইজ করছে সেইগুলোর অ্যান্সার দিতে। যেমন অল স্টেট, একটা ফেমাস ইন্স্যুরেন্স কোম্পানির নাম, এরা কিন্তু অনেক মানে উঁচু জায়গায় আছে। আর বিদেশে প্রত্যেকটা মানুষের জন্য ইন্স্যুরেন্স খরচ, মানে ফরজ, ওয়াজিবও না, ফরজ, ইন্স্যুরেন্স করাই লাগবে। হুম, তারা ইন্স্যুরেন্স ক্লেম করে গাড়ি কিনা থেকে শুরু করে লাইফ ইন্স্যুরেন্স। আর আপনাদের একটা জিনিস বলি, অবশ্যই ইন্স্যুরেন্স দাগানোর সময় আপনারা দাগাবেন আপনি ইন্স্যুরেন্সটা কিনেছেন, অর্থাৎ, হ্যাঁ, সেলফ ইনশোর্ড, বা আপনি নিজে কিনছেন কোনো প্রাইভেট কোম্পানির কাছ থেকে, অপশনটা এমন হবে। আপনি শুধু গভর্নমেন্টের থেকে অবশ্যই নেননি, আপনি কোনো মেডিকেড নেননি, আপনি কোনো অন্য মানে যে কোনো ইস্টাবলিশ সেখান থেকে নেননি, আপনি নিজে কিনছেন জেনে আপনার মতো মাত্র তারা নিতে পারে। তো এটাই আসলে এখানে লেখা আছে যে বীমা, জীবন, স্বাস্থ্য, গাড়ি, আসলে আমি স্লাইডটা বাংলায় করার চেষ্টা করছি যেন বাংলার সাথে ইংলিশের ইয়ে হয়। মেডিকেয়ার বা মেডিকেইড হলো সরাসরি স্বাস্থ্য বীমা, হ্যাঁ, যেটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য। তো আপনি যদি মেডিকেয়ার বা মেডিকেইড লাগান তাহলে আপনার কি রেঞ্জটা কমে গেল না? বুঝছেন জিনিসটা? তো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি মেডিকেইড এগুলো না দেখে সেলফ ইনশোর্ড করবে। তো সার্ভেতে সাধারণত ব্যক্তিগত কর্মসংস্থানের ভিত্তিতে বীমা নির্বাচন আপনি করবেন, এবং শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর নাম মনে রাখবেন। হ্যাঁ, জেপি মর্গান, চেজ, ব্যাংক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন। এইগুলো আসলে খুবই 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 মানে প্রচলিত ব্যাংক, এবং এই ব্যাংক থেকে সার্ভে গুলো আসলে বেশি আসে। তো আমরা নেক্সট স্লাইডে
যদি যাই, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন।